শিল্পী তার শিল্পের মাধ্যমে আমাদের সামনে আসে এবং তার সেই সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করি এবং তাকে সেই সম্মানটুকু দিই। বর্তমানে প্রশাসনিকভাবে হোক বা প্রশাসনের বাইরে হোক, এখন এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের শিল্পীদের ভীষণভাবে বিব্রত হতে হচ্ছে ডিউ টু কিছু রিজন রয়েছে। তাই সেই রিজনের মধ্যে অবশ্যই রয়েছে যে তারা অভয়াকাণ্ডে তাদের প্রকৃতভাবে রাস্তায় হেঁটেছে এবং তারা সেই সমর্থনে আজও আছে। বর্তমানে এত রকমভাবে প্রশাসনিকভাবে কোনো একটা রাজনৈতিক দল শিল্পী তাদেরকে সম্পূর্ণভাবে বয়কটের নীতি নিয়েছে। রাজনৈতিক দল বয়কট করছে নাকি বাংলায় একটা কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে মানে না আপনি মোড়ল বয়কট করছে। আসলে আমি তো মানে সেফটি পিন থেকে আমার বাড়ি, আমার বাসস্থান, আমার চলার জন্য একটা গাড়ি, এগুলো সব আমি অভিনয় করে করেছি এবং তার মধ্যে টেলিভিশন একটা খুব বড় জায়গা ছিল এবং টেলিভিশনে সকাল সকাল স্ক্রিপ্ট আসতো, সেই স্ক্রিপ্ট পড়ে আমরা একাত্ম বোধ করতাম। আপনারা যারা আমাদের সিরিয়াল দেখতেন একাত্ম বোধ করতেন আপনারাও। আর এই যে গায়ে মানে না আপনি মোড়ল, তার ডায়লগে না হাসে না কাঁদে না আন্দোলন ছাড়ে না আন্দোলনে জয়েন করে, ওই গায়ে মানে না আপনি মোড়ল চলছে। দেবলীনা, এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, যেরকম কোন রাজনৈতিক মুখপাত্র কি মুখপাত্র নন আমি জানি না সব বলেছেন, আবার সেরকম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখপাত্ররা এই কথাও বলেছেন যে ওই একই রাজনৈতিক দলের যে তারা এটা মানেন না বা তারা এটা বিশ্বাস করেন। এবারে আমি বলছি যে নামগুলো এখন আমাদের জনগণের কাছে উঠে এসছে, একটি কি দুটো নাম যারা এই কথাটা বলেছেন, এই বয়কটের কথাটা, তার বাইরেও কিছু ব্যক্তি আছেন যারা বয়কটের পক্ষে বিপক্ষে এখনো কোনো কথাই বলেননি, যাদের নামগুলো উঠে আসেনি, কিন্তু তারা এই কার্যকলাপটা করছেন পর্দার পেছনে দাঁড়িয়ে, যেটা আমি ফেস করেছি সরাসরি। আমি বলছি আমার এই সিজনে যত শো ছিল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সব ক্যান্সেল হয়েছে এবং সেক্ষেত্রে অর্গানাইজাররা আমাকে সরাসরি ফোন করে বলেছেন যে অমুক থ্রেট দিয়েছেন, তাদের নাম বললে সেই অর্গানাইজারদের ওপর অ্যাটাক হবে। কারণ তারা এটাও আমাকে বলেছেন যে দিদি এই কথাও বলা হয়েছে যে এটা যদি তোমরা রিভিল করে দেবনাকে বলো তাহলে তোমার কিন্তু বউ আছে বাড়িতে, ছোট বাচ্চা আছে স্কুলে, মানে প্রপার থ্রেট কালচার যেটাকে বলে। এবারে শিল্পের মধ্যে থ্রেট কালচার মানে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষ কেন আমি বলছি বিশ্বব্যাপী প্রত্যেকে জানে যে কলকাতা একটা কালচারাল হাব। এখানে শিল্পী এবং শিল্পের শৈল্পিক দিকটার যে গুরুত্বটা দেওয়া হয় তার জন্য একটা নাম আছে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে যদি শিল্পী এবং শিল্পর সঙ্গে রাজনীতিকে গুলোনো হয়, সেটা তো একটা ভয়ঙ্কর অবনতি পশ্চিমবঙ্গে। এবং যদি সত্যি শিল্পকে কন্ট্রোল করে ফেলা যায় বাস্তবে, তাহলে তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের একটা কোনো হাত বা পা কেটে বাদ দিয়ে দেওয়ার মতন একটা অবস্থা আছে। মানে যে সবকিছু সকল সুন্দর জিনিস নিয়ে পশ্চিমবঙ্গ, তার একটা কিছু বাদ হয়ে যাওয়া, এরকম ভাবনা মাথায় আসাটাও খুবই লজ্জার। একেবারে পরের কথা। এবারে অসুবিধাতে কি পড়েছি? হ্যাঁ, নিশ্চিতভাবে অসুবিধাতে পড়েছি, খুবই অসুবিধাতে পড়েছি। কেননা আমি এখনো অবধি শুধু অভিনয় এবং অভিনয় সংক্রান্ত যা যা সেটাই আমার উপার্জন, আমার পাশাপাশি আরেকটা কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন, অসুবিধাতে পড়ে কি ভয় পেয়েছি? না, ভয় পাইনি, পাবো না, কারণ এটা থ্রেট কালচার। থ্রেট কালচারে ভয় পেয়েই আবার থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করা যায় না। কাজে থ্রেট কালচারে ভয় পাবো না, কারণ আমি মনে করি যে আমার দুটো হাত দুটো পা আছে, একটা মস্তিষ্ক আছে। যদি প্রয়োজন হয় তাহলে অন্য কোনো কাজ করব, যে কাজে আমায় থ্রেট কালচারের সম্মুখীন হতে হবে না, শান্তিতে করব সেই কাজ করব। কিন্তু কোনো রকম ভয়ের সামনে নতি স্বীকার করে কোনো কাজ করব না, কোনো কম্প্রোমাইজ করে করব না। অসুবিধা নিশ্চিত হয়েছে, কিন্তু অসুবিধা করার উদ্দেশ্যটা কি ছিল? ভয় দেখানো। ভয় পাই মানে হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, মানে আমরা কি চেয়েছি? জাস্টিস চেয়েছি। একটি মেয়ে সে কর্মরত অবস্থায় খুন হয়েছে এবং ধর্ষিত হয়েছে, সে জাস্টিস চাওয়ার জন্যে যদি পানিশমেন্ট পেতে হয়, এর থেকে শিল্পী হিসেবে যদি তার স্বাধীনতা না থাকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা ছিল যে জায়গায় কিন্তু আমি কখনো আগে ফেস করিনি যে এই
মানে আজকে বিশেষ কোনো রাজনৈতিক দলের লোক না হয়েও কাজে তার মানে তার এফেক্টেড হবে। আজকে মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মানে শিল্পীদের মুখ কখনো বন্ধ করে দেওয়া যায়? যত শিল্পীর মুখ বন্ধ করা হবে তত আরো বেশি প্রতিবাদ করছে উঠবে। এটা তো হতে পারে না। তাহলে তো সব শিল্পগুলোকে একরকম দেখতে হবে। এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। এটা তো নয়, এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। এবারে এরকম কথা যখনই বলতে গেছি তখনই দেখেছি উল্টো দিক থেকে এরকম কথা আসছে, অমুকের আমলে ঠিক এইটাই হয়েছিল, অমুকের আমলে কিন্তু এই অন্যায় করা হয়েছিল। আমি বলছি কোনো অমুক তমুকের আমলে যা যা অন্যায় করা হয়েছিল সেই অন্যায়গুলোর কারণেই তারা আজকে নেই। সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই অন্য কাউকে ভোট দিয়ে আনা হয়েছে। তাহলে আমরা তাদের অন্যায়গুলোকে উদাহরণ হিসেবে কেন নেব? এবং তাদের অন্যায়গুলো তো রিপিট করব না আমরা। এক্স্যাক্টলি। এবং এতগুলো বছর যখন প্রথম 2009 থেকে তো এই এরকম কালচারটা ছিল না, কবে থেকে আস্তে আস্তে তলায় তলায় এটা এই থ্রেড কালচারটা তৈরি হলো। অনুগত বা আনুগত্য না থাকলে কাজ পাওয়া যায় না এই ইন্ডাস্ট্রিতে, কি বলবে? হ্যাঁ, ডেফিনেটলি একটা খুব বড় সংখ্যক আনুগত্য থাকাতে খুব সহজে কাজ পেয়ে যায়। হ্যাঁ, খুবই সহজে। তবে প্রথমে আমি আমার জীবন থেকে শিখবো। আমাকে কোনো দাদা দিদি কেউই 500 টাকা আমার রেমুনারেশন বাড়ানোতে সাহায্য করেনি। আমি কোনোদিন কোনো রাজনৈতিক পতাকার নিচে হাঁটিনি। আজকে গণতান্ত্রিক অধিকার আমার সিক্রেট ব্যালট, আমি ভোট দিয়েছি এবং তার জন্য আমাকে অ্যাফেক্টেড হতে হয়নি। এখন যে জায়গাটাতে আজকে আমি দেখছি আর্টিস্টদের লিস্ট হচ্ছে যেখানে তাদের বয়কট, এটা আমার পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, এটা শিল্পীদের স্বাধীনতা দেওয়া দরকার এবং আমি তার অসম্ভব সেই কথার মান্যতা জানাই। এবং মুখ্যমন্ত্রী যে শিল্পীকে বয়কট করা হয়েছিল তাকে আবার ডেকে গানও গাইছে এবং এটা প্রশংসনীয়, এটা ভীষণ প্রশংসনীয়। কিন্তু আজকে আমি আজও মনে করি যে আমাদের মাননীয়ার সেই ক্ষমতা আছে যে যারা এই মানে নিজেদের পার্টিরই নাম নষ্ট করছে তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেওয়ার, ওটা ওনার ক্ষমতা আছে। আমি মাননীয়ার কাছে আবেদন জানাবো যে আমরা তো সত্যি অভিনয় ছাড়া আর তো কিছু করিনি এতদিন ধরে, এবং সেটা প্র্যাকটিস করেছি এবং এত বছর ধরে আমরা যারা আপনাদের বিনোদন জুগিয়ে এসেছি এবং তার মধ্যে থেকে একটা সত্য পরিবেশন করার চেষ্টা করে এসেছি, তাদেরকে তারা প্রতিবাদ করেছে খুন এবং ধর্ষণের জন্যে, তিলোত্তমার জন্য প্রতিবাদ করেছে বলে তাদের পানিশমেন্ট দেবেন না। একদম। এবং শুভ চিন্তার আবির্ভাব ঘটুক আমাদের এই সমাজে, আমাদের এই বাংলায়, সেই কামনাই করব। এবং চৈতিদি এবং দেবলীনার সেই মেসেজই আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম যে শুভ মন, শুভ চিন্তার আবির্ভাব হোক। নমস্কার।